আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনের সঙ্গে রয়েছে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে ভোটের হাওয়ায় উত্তাল সারা দেশ, এই বিষয়টা তো চলছে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা একরকমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নমিনেশন ফর্ম উত্তোলন ও জমা, সেটা কারোর জন্য আনন্দ, আবার কারোর জন্য দেখা যায় তীব্র হতাশার। এই বাস্তবতাতে আসলে নমিনেশন দেওয়া, ফেরত, দলীয় অঙ্ক, তৃণমূলের মনোভাব, আমরা এই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব। জেলাভিত্তিক রাজনীতির ভেতরের হিসাবটা আসলে কেমন চলছে এই মুহূর্তে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, এটা জানার জন্য আমরা আজকে যুক্ত হব আমাদের দুই জেলায় আমাদের সহকর্মীদের সঙ্গে। নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মিল্লাদুর রহমান মামুন, খুলনা থেকে যুক্ত হবেন মোহাম্মদ অসীম। আমরা নীলফামারী এবং খুলনার রাজনৈতিক অঙ্গনের ভেতরের হিসাবটা একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমরা একটু যোগাযোগ করব আমাদের সহকর্মী মামুনের সঙ্গে। মামুন, নীলফামারীতে কি অবস্থা দেখছেন? মনোনয়ন নিয়ে দলের ভেতরের আসলে টানাপোড়েন কতটা গভীর সেখানে চলমান আছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমাদের এই নীলফামারী জেলায় ৬টি উপজেলা এবং ৪টি সংসদীয় আসন রয়েছে এখানে। এর মধ্যে নীলফামারী ১ যে আসন ডোমার ডিমলা উপজেলা নিয়ে সেটি গঠিত, এবং নীলফামারী ২ হচ্ছে নীলফামারী সদর আসন, এবং নীলফামারী ৩ জলঢাকা আসন নিয়ে, এবং সর্বশেষ যে নীলফামারী ৪ আসন, এটা সৈয়দপুর এবং কিশোরগঞ্জ আসন নিয়ে গঠিত। তা আপনি জানেন যে আজকে আসলে মনোনয়ন জমাদানের শেষ দিন, এবং আমরা যতটুকু গতকালকে পর্যন্ত খবর পেয়েছি যে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ অন্তত 10টি রাজনৈতিক দলের 30 জন প্রার্থী এই 4টি আসনে তাদের মনোনয়ন তুলেছেন। এবং এখন পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যে খবর পাওয়া গেছে যে আসলে আনঅফিসিয়ালি যে খবর পেয়েছি আমরা, 3 জন প্রার্থী পেয়েছেন, এবং অন্যান্য উপজেলায় প্রার্থীরা আসছেন, তারা কিন্তু সুযোগ সুবিধা মতো তাদের মনোনয়ন জমা করছেন। আর এখানে প্রার্থীদের ব্যাপারে একটি কথা এসেছে যে মনোনয়ন পাওয়া না পাওয়ার যে একটা বিষয়, এটা নিয়ে বলতে গেলে বলতে হয় যে আমাদের নীলফামারী যে 1 আসন আছে, যেটি ডোমার এবং ডিমলা উপজেলা নিয়ে গঠিত, সেই আসনটিতে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জামাতের প্রার্থী, এবং বিএনপির সেখানে 2 জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন কিনেছেন। একজন হচ্ছেন খালেদা জিয়ার বোন জামাই অধ্যাপক রফিকুল ইসলাম, এবং খালেদা জিয়ার ভাগ্নে অর্থাৎ রফিকুল ইসলামের ছেলে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, তিনি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের আহ্বায়ক। এই 2 জন কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন নিয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, আমাদের নীলফামারী যে 2 আসন, সেই 2 আসনে কিন্তু বিএনপি থেকে এখন পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক যে আছেন ASM সাইফুল্লাহ রুবেল, তাকে দেয়া হয়েছে। তবে আপনি জানেন যে জমিয়তে উলামা ইসলাম নামে একটি ইসলাম ভিত্তিক দল, তারা কিন্তু বিএনপির দুর্দিনে তাদের পাশে ছিল, এবং বিএনপির যে এবারের স্ট্র্যাটেজি যে সেটা হচ্ছে যে তাদের দুর্দিনে যে দলগুলো তাদের সাথে ছিল তাদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার দিচ্ছে। এবং সেই হিসাবে সেই দলটির যে মহাসচিব আছেন মঞ্জুরুল ইসলাম আফেন্দি, তাকে কিন্তু নীলফামারী 1 আসন অর্থাৎ খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন যে আসন থেকে এর আগে নির্বাচিত হয়েছিলেন, সেই আসনটিতে জোটের প্রার্থী হিসাবে, জোট শরিক হিসাবে ওই উলামায়ে জমিয়ত ইসলামকে দেয়া হয়েছে। এই কারণেই কিন্তু নীলফামারী 1 আসন অর্থাৎ ডোমার ডিমলার মানুষের মধ্যে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, এবং যেদিন এই শরিক দলকে এই আসনটি দেওয়া হয়েছিল সেদিন থেকেই কিন্তু এই 2 উপজেলা ডোমার এবং ডিমলা উপজেলার বিএনপির তৃণমূলের যে নেতাকর্মী যারা আছেন, তারা কিন্তু একটা বিক্ষুব্ধ হয়েছিল, তারা ফুঁসে উঠেছিল। তারা কিন্তু এই 2 উপজেলার বিভিন্ন ইউনিয়নে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন, মশাল মিছিল করেছেন, এবং রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছেন। তাদের একমাত্র দাবি ছিল যে এই যে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন, তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে একটি কর ফাঁকির মামলার সাজা মাথায় নিয়ে তিনি কিন্তু দীর্ঘদিন অর্থাৎ 17 বছর পর এই চলতি বছরে
বছরের এপ্রিলে দেশে এসেছেন এবং তারা দাবি করছেন যে এখন যেহেতু বিএনপির সুদিন আসছে সেই হিসাবে কিন্তু তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে নীলফামারী 1 আসনে সেখানে মনোনয়ন দেওয়ার দাবি তাদের এবং তারা বিশ্বাস করেন যে উনি যদি সেখান থেকে বা কিছুটা বিরূপ আবহাওয়া চলছে। আচ্ছা, একটু জানাবেন আমাদেরকে মামুন, এখানে আসলে ব্যক্তির জনপ্রিয়তাটা বেশি কাজ করে নাকি দলীয় প্রতীকটাই মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে? ধন্যবাদ কবিতা। আসলে এই বিষয়টি আসলে এখন যেহেতু আমরা যদি নীলফামারী সদর আসনের কথা বলি, সদর আসনে কিন্তু দলীয় প্রার্থীদের বিবেচনায় বিশেষ করে এখানে জামাতের যে প্রার্থী আছেন অ্যাডভোকেট আল ফারুক এবং বিএনপির যে প্রার্থী আছে তারা কিন্তু যেহেতু এই দুই দলই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের এই 4টি আসনে, সেক্ষেত্রে কিন্তু এই দুই দলের যে প্রার্থীরা আছে তারা কিন্তু দলীয় প্রার্থী হিসেবেই তাদের এখানে আসলে জনপ্রিয়তাটা বেশি। আবার অন্যদিকে এরকম প্রার্থীর কথা যদি বলা হয় তাহলে আবার কিন্তু ঘুরে ফিরে নীলফামারী 1 আসনের দিকেই যেতে হবে। সেই 1 আসনে আপনি জানেন যে আসলে বলা হচ্ছে যে বিএনপির এখন সুদিন চলছে, সেই হিসাবে খালেদা জিয়ার ভাগ্নে তিনি নিঃসন্দেহে একজন হেভিওয়েট প্রার্থী এবং তার একটা ব্যক্তিগত জনপ্রিয়তা তো ওখানে আছেই এবং সেই হিসাবে কিন্তু তার জনপ্রিয়তা আছে। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু ওই নীলফামারী 1 আসনে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের কিন্তু যে চেয়ারম্যান আছেন জেবেল রহমান গানি, তিনিও প্রার্থী হয়েছে। তো আসলে এই যে এই প্রার্থী যারা আছেন তাদের কিন্তু কিছুটা ব্যক্তিগত ইমেজ তো অবশ্যই নির্বাচনের ক্ষেত্রে কাজ করবে। কবিতা, জি, বুঝতে পেরেছি। মামুন, সাম্প্রতিক যে রাজনৈতিক উত্তেজনা চলছে, এই উত্তেজনা থেকে আসলে ভোটারদের আচরণ কোনোভাবে বদলে যাচ্ছে? একটু ছোট করে জানতে চাইব। জি 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 কবিতা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এর আগে যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সময়ের যে নির্বাচনগুলো হয়েছিল, বিশেষ করে 11-12 নির্বাচন সেটি নিয়ে, দুঃখিত 10-11-12 নির্বাচন সেটি নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন কিন্তু আছেই। সেখানে কিন্তু ভোটাররা অভিযোগ করেছেন তারা ভোট কেন্দ্রে যেতে পারেননি বা তারা হয়তো তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে বা দিনের ভোট রাতে হয়েছে, এরকম অনেক অভিযোগ তো আছেই। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমি বলবো নীলফামারী জেলার ভোটের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু আছে। অন্তত এখন পর্যন্ত বলা যায় কোনো রাজনৈতিক, আমাদের যে 4টি আসন, আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি যে রাজনৈতিক সহিংসতা বা ভোটারদের মধ্যে কোনো বিরূপ মনোভাব। তবে ভোটারদের একটাই চাওয়া আছে, ভোটাররা চান যে আসলে তারা ভালো প্রার্থীকে, তারা যোগ্য প্রার্থীকে যার মাধ্যমে এই এলাকার উন্নয়ন হবে সেই প্রার্থীদেরই তারা নির্বাচিত করতে চান এবং নিজের ভোটটা সুষ্ঠুভাবে তারা ভোট কেন্দ্রে যে নিরাপদে যে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নীলফামারী থেকে মিল্লাদুর রহমান মামুন। আমরা জানছিলাম আসলে নীলফামারীতে রাজনীতির মেরুকরণ বা হিসাব নিকাশটা কেমন চলছে, ভোটারদের প্রত্যাশা সম্পর্কে জানছিলাম। খুলনাকে বলা হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতির প্রাণকেন্দ্র। এই খুলনাতে 6টি সংসদীয় আসন রয়েছে। দর্শক, প্রার্থী এবং ভোটার তারা আসলে খুলনাকে নিয়ে কি প্রত্যাশা করেন, তাদের পরিকল্পনার কথা আমরা জানবো। আমাদের একটা বিরতির সময় হয়েছে, ফিরে এসে আমরা খুলনার অবস্থা জানার চেষ্টা করব। ফিরে এসে সবাইকে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমরা আজকে জানছিলাম নীলফামারী এবং খুলনার ভোটের রাজনীতি বা এই দুই জেলাতে আসলে ভোটের হাওয়া কেমন বইছে। বিরতির আগে আমরা নীলফামারী প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে নীলফামারীর খোঁজ খবর নিচ্ছিলাম। এবার একটু আমরা খুলনায় যাব। খুলনাতে আমাদের প্রতিনিধি মোহাম্মদ অসীম আমাদের সঙ্গে আছেন, একটু তার সাথে কথা বলবো। অসীম, খুলনায় মনোনয়ন নিয়ে কি তুলনামূলক কম বিরোধ দেখা যাচ্ছে কিনা? দেখুন, আসলে কম বিরোধের বিষয়টি আমরা বলতে পারি না। তার কারণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে খুলনায় 1 আসন রয়েছে, সেখানে বিএনপির যিনি একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাপুল, তিনি কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিপরীতে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে বা স্বতন্ত্র প্রার্থী হয়ে কিন্তু নির্বাচন করবেন। একই সাথে খুলনার যে 2 আসন রয়েছে, অর্থাৎ খুলনা এই যে নগর জুড়ে
সদর এবং সোনাডাঙ্গা নিয়ে গঠিত। এই দুই আসনেও কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রয়েছেন। তার বিপরীতে কিন্তু মহানগর বিএনপির যে সাধারণ সম্পাদক রয়েছেন শফিকুল আলম তুহিন, তিনি কিন্তু মনোনয়ন কিনেছেন, তবে এখনও পর্যন্ত তিনি কিন্তু মনোনয়ন জমা দেননি। আসলে বিরোধের বিষয়টি কবিতা আসলে আমরা বলতে পারি না যে বিরোধ কম রয়েছে। এছাড়াও কিন্তু বিএনপির যে 5 আসন রয়েছে, অর্থাৎ ডুমুরিয়া এবং ফুলতলার যে আসনটি রয়েছে সেই আসনেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে উনি মনোনীত প্রার্থী রয়েছেন তার বিপরীতে, অর্থাৎ একজন স্বতন্ত্র প্রার্থী বিএনপির মনোনয়ন তিনি চেয়েছিলেন, তিনি মনোনয়ন বঞ্চিত রয়েছেন। তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শফি নাম করে। তিনি বলেছেন তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আসলে এই যে দল রয়েছেন এই দলের বিরোধ যে নেই এটি আমরা একেবারেই বলতে পারি না, তবে একটি বলা যাচ্ছে না, এটাই হচ্ছে একটি বিষয়। জি, আচ্ছা, খুলনাতে উন্নয়ন ইস্যু কি এখানে আসলে ভোটের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয় কিনা? যারা উন্নয়ন করবে তাদের কি ভোটাররা ভোটে আগ্রহী থাকে, বা অথবা যদি বলি যে প্রতীক কোনো বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা? আসলে প্রতীক যে বড় একটি ফ্যাক্টর, এটি আসলে এখানে বিগত দিনে দেখছি আমরা যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যান অনুযায়ী খুলনা 2 আসনে প্রতীক হিসাবে কাজ করে ধানের শীষ। কারণ 2001 সালে এখান থেকে বিএনপির যে চেয়ারপারসন রয়েছে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন। তবে এবার আমি ভোটারদের সাথে একটু কথা বলেছি অনেকের সাথে। আপনি জানেন যে বিগত যে সরকার ছিল সেই সরকার এই খুলনা এক সময় যে শিল্পনগরী ছিল সেই শিল্পনগরী কিন্তু একেবারে রুগ্ন শিল্প, মানে এখন শিল্প নেই বললেই চলে, এটি শুধুমাত্র কথার কথা রয়ে গেছেন। সে কারণে দৌলতপুর এবং খালিশপুর নিয়ে যে গঠিত খুলনা 3 আসন, এখানে কিন্তু শিল্প অঞ্চল ছিল, একসময় পাটকলগুলো ছিল, আর এখানে পাটকলে প্রায় 60,000 মানুষের কর্মসংস্থান হতো, সেটি বন্ধ হয়ে গেছে। এখন এই এলাকার মানুষ যারা রয়েছেন এবং খুলনা মানুষ অনেক অংশে কমেছে, তাই এখন যারা ভোটাররা রয়েছেন তাদের হিসাব নিকাশটা কবিতা একটু ভিন্নই রয়েছে। তার কারণ হচ্ছে তারা বলেছেন যে আসলে তারা কিন্তু আর এই যে নির্বাচনের সময় বড় প্রতিশ্রুতি দেওয়া হয় যে এটা করবে ওটা করবে, এই বিষয়টা কিন্তু ভোটাররা এবার এড়িয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে এই যে তাদের শিল্প অঞ্চল ছিল সেই শিল্প অঞ্চল নেই, এখন যারাই শিল্প অঞ্চল গড়ে তুলবে এবং যুবক এবং বেকারদের যারা কর্মসংস্থান সৃষ্টি করবে তারা বলছে কিন্তু যে তারা এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চায়। এবার আসলে যে হিসাব নিকাশটা চলছে সেটি হচ্ছে আসলে প্রতীক কোনো ব্যাপার হবে না। তার কারণ হচ্ছে যারাই উন্নয়ন করবে, যারাই এই কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই বিষয়টি কিন্তু রয়ে গেছে। আর একটি বিষয় কবিতা, এখানে গ্যাস নেই। আপনি জানেন যে গ্যাস না থাকার কারণে খুলনা কিন্তু অনেকটা রুগ্ন শিল্প, অনেক যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এই যারা প্রার্থী রয়েছেন আমরা কয়েকদিন যাবতীয় দেখেছি যে এই প্রার্থীরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের যে গ্যাস আসার কথা ছিল, ভোলা থেকে খুলনায় গ্যাস আসার কথা ছিল, সেই বিষয়টি উঠে আসছে যে আসলে কে এই গ্যাস খুলনায় আনতে পারবে এবং কলকারখানাগুলো চালু করতে পারবে, বেকারদের কর্মসংস্থান করতে পারবে, সেই একজন প্রার্থীকে কিন্তু তারা এখানে নির্বাচিত করতেছে। সে কারণে আমরা বলতে পারি যে আসলে প্রতীক কোনো বড় ফ্যাক্টর হবে না এবারের যে আসন্ন নির্বাচনে, এমনটা এখন পর্যন্ত কবিতা বলাই যায় আর কি। অর্থাৎ ভোটাররা তাদের প্রত্যাশার জায়গা থেকে ওই দলীয় প্রতীকের থেকে বেরিয়ে এসে তারা আসলে যারা উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে তাদের প্রতি তাদের প্রত্যাশার জায়গাটা রাখছেন। আচ্ছা, প্রার্থী যারা আছেন তারা তাদের সাথে সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে বা জানতে পেরেছেন, তাদের পরিকল্পনা কি? খুলনা বন্দর নগরীকে কিভাবে তারা সাজাতে চান, কোন প্রার্থী কীরকম প্রতিশ্রুতি দিচ্ছেন বা বলছেন, এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইব। কবিতা দেখুন যে আসলে খুলনার আমরা এই সকাল 9:30টার দিকে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন গোলাম পরোয়ার, তিনি খুলনা 5 আসন থেকে নির্বাচন করবেন। তিনি প্রতীক বরাদ্দের পরে কথা বলেছিলাম, আমি তার সঙ্গে কথা বলেছিলাম যে আসলে তিনি কি করতে চান, তার কি পরিকল্পনা রয়েছে, ভোটারদের মন জয় কতটুকু করতে পেরেছেন। তিনি আসলে বলছেন যে আসলে খুলনা ডুমুরিয়া এবং ফুলতলার যে সবথেকে বড় সমস্যা সেটি হচ্ছে যে এখানে কিন্তু জলাবদ্ধতা থাকে, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার কারণে এখানের মানুষ অন্যত্র চলে যাচ্ছে।
সেই বিষয়টি মাথায় রেখে আসলে তিনি কাজ করছেন। একই সাথে 11:30টার দিকে বিএনপির যিনি ছাত্র বিষয়ক সম্পাদক রয়েছেন রকিবুল ইসলাম বকুল, তিনি খুলনার 3 আসন অর্থাৎ দৌলতপুর, এতক্ষণ যার কথা বলছিলাম যে খুলনার দৌলতপুর এবং খালিশপুর নিয়ে গঠিত সেই আসনে কিন্তু তিনি বলেছেন, তিনি আগেভাগেই বলছেন যে তার যে সর্বপ্রথম কাজ সেটি হচ্ছে যে তিনি এই অঞ্চলের যে সমস্ত পাট শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেই পাট শিল্পগুলো কিন্তু আবার ফিরিয়ে আনতে চায়। একইভাবে কিন্তু জামাতের প্রার্থীও বলছেন যে আসলে তাদের যে মূল লক্ষ্য খুলনার যে এই শিল্পনগরী বলা হয় যে কারণে, সে কারণটাই হচ্ছে মূলত ওই পাট শিল্পর কারণে সেই পাট শিল্প বন্ধ হয়ে গেছে, সেগুলো কিন্তু তারা নূতন করে ফিরিয়ে আনতে চায়। এই কথাগুলো কিন্তু প্রার্থীরা বলছেন। তবে একই সাথে খুলনা 2 আসন সোনাডাঙ্গা এবং সদর নিয়ে যে আসনটি গঠিত নজরুল ইসলাম মঞ্জু, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনিও কিন্তু বলছেন যে আসলে এই যে সমস্ত কর্মসংস্থান হারিয়ে গেছে এই খুলনা থেকে, একই সাথে গ্যাসের কারণে যে গ্যাস সংকটের কারণে যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে তিনিও কিন্তু বলছেন যে আসলে সেই কলকারখানাগুলো চালু করতে চায় এবং বেকারদের কর্মসংস্থান করতে চায়। প্রার্থীরা কিন্তু এই কথাগুলো বলেই কিন্তু আসলে ভোটারদের মন জয় করতে চাচ্ছে আসলে। তবে কতটা মন জয় করতে পারছে সে বিষয়টি কিন্তু পরিসংখ্যানটি কিন্তু আরও পরে জানানো যাবে, কারণ সবেমাত্র যেহেতু আজ মনোনয়ন দাখিলের শেষ দিন রয়েছে, এরপরে আরও দিন রয়েছে। ভোটাররা ভোটের দিন কাকে ভোট দেয়, কাকে নির্বাচিত করে তাদের আগামী 5 বছর আসলে তাদের অভিভাবক হিসাবে থাকবে বা তাদের উন্নয়নে কাজ করবে, সেই বিষয়গুলো কিন্তু কবিতা উঠে আসছে। আচ্ছা, শেষ মুহূর্তে কিন্তু বিএনপিতে প্রার্থী নিয়ে অনেক রকম হিসাব নিকাশ চলছে। এ পর্যন্ত বিএনপিতে 17টি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে তারেক রহমান দেশে ফেরার পর এই প্রক্রিয়ায় নতুন গতি এসেছে এবং সামনে আরও কিছু সিদ্ধান্ত আসতে পারে। এতে করে কিন্তু দেখা গেছে যে মনোনয়নকে কেন্দ্র করে দলীয় কোন্দলও কিন্তু অনেকটা বাড়ছে। আপনি যেখানে আছেন, খুলনার কি অবস্থা? দলীয় কোন্দলের সম্ভাবনা কতটুকু একটু ছোট করে আমরা জানতে চাইব আপনার কাছে। কবিতা, যদি আসলে এক বাক্যে বলি যে খুলনার বিএনপির কোন্দল কিন্তু এখনও একেবারেই মেটেনি, কারণ আজকে যখন বিএনপির 2 আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন, তবে এখানে যারা মূল কমিটিতে রয়েছে অর্থাৎ খুলনার বিএনপির যারা মূল কমিটি, তাদের মধ্যে শুধুমাত্র মহানগর বিএনপির সভাপতিকে এখানে আনা হয়েছে, তাও তিনি এসে কিন্তু কিছুক্ষণের ভিতরে চলে গিয়েছে। আর বিএনপির যে অন্যান্য নেতাগুলো রয়েছেন এখানে ওয়ার্ড বিএমপি, ইউনিট বিএমপি পর্যন্ত রয়েছে, তবে কোনো যে দলীয় পদ পদবি রয়েছে এমন কোনো নেতার আমরা এখনও পর্যন্ত দেখা পাইনি নজরুল ইসলাম মঞ্জুর সাথে। বিগত কয়েক দিন ধরে কিন্তু নজরুল ইসলাম মঞ্জু মনোনয়ন পাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন মাঠ চষে বেড়াচ্ছে, তবে বিএনপির যারা দলে রয়েছে বা কমিটিতে রয়েছেন তাদের কেউই আমরা নজরুল ইসলাম মঞ্জুর সাথে দেখিনি। সে কারণে আসলে আমরা বলতে পারি যে বিএনপির কোন্দলই মূলত খুলনার মূল কোন্দল হিসাবে কাজ করছে এবং তারা কাজ করবে কি করবে না এই বিষয়টি তারা স্পষ্ট না, কারণ দলীয় নেতাকর্মী কিন্তু এখনও পর্যন্ত যারা পদ পদবিধারী নেতাকর্মী তারা নজরুল ইসলাম মঞ্জুর সাথে নামেনি। সে কারণে বলতেই পারি একেবারে কোন্দল রয়েছে আর কি এখন। জি, ধন্যবাদ আপনাকে অসীম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। খুলনায় ভোটের হাওয়া কেমন বইছে সেই বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম। প্রার্থীদের পরিকল্পনা, পাশাপাশি যারা ভোটার আছেন তাদের প্রত্যাশার জায়গাগুলো শুনছিলাম। এই 2 জেলার রাজনীতির ভেতরের হিসাব নিকাশ আমরা একটু মেলানোর চেষ্টা করছিলাম। আজকের মতো দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।